অনেকে বলেছিলেন যে আবেদন করে সুপ্রিম কোর্টের জাজ হওয়াটা ঠিক ডিগনিফাইড না, কিন্তু আমরা গবেষণায় দেখেছিলাম যে ইউকে সুপ্রিম কোর্টের জাজরাও আবেদন করতে হয়, অনলাইনে আবেদন করতে হয়। এবং বিভিন্ন দেশে আছে যে যারা আবেদন করেছেন তাদের যে সাক্ষাৎকার সেটা টেলিকাস্ট করা হয়, লাইভ টেলিকাস্ট করা হয়, যেমন সাউথ আফ্রিকাতে। মানে জনগণের কাছে প্রত্যক্ষ জবাবদিহিতা। সুতরাং এই যে এবং ওইখানে আমরা যোগ্যতার বিষয়ে একটা মানে খুব ইলাবোরেট বিধান রেখেছি যে আবেদনের সাথে কি কি দিতে হবে। যিনি আইনজীবী থেকে জাজ হতে চান তার কি কি মামলা উনি ড্রাফট করেছেন সেটার স্যাম্পল দিতে হবে। উনি কি কি মামলাতে কন্টেস্ট করেছেন যেটা জাজমেন্টে আছে সেগুলো দিতে হবে। উনার ফাইন্যান্সিয়াল রেকর্ডস দিতে হবে, 3 বছরের ইনকাম ট্যাক্সের রিটার্ন দিতে হবে। এই যে আপনার একটা খুব বড় লিস্ট আছে কি কি জিনিস দিতে হবে। তার পরিবারের যারা আছেন তাদের বিবরণ দিতে হবে, তার পরিবারে কে, উনি রাজনীতি করেছেন কিনা, কোন পদে করেছেন সেগুলোর বিবরণ দিতে হবে, উনি কোন ক্লাবের মেম্বার সেটার বিবরণ দিতে হবে। সুতরাং খুব ট্রান্সপারেন্ট ওয়েতে আপনার আবেদন করার বিধান করা হয়েছিল এবং তারপরে এখান থেকে শর্ট লিস্ট করা হবে। শর্ট লিস্ট করার পরে তাদেরকে সাক্ষাৎকার দিতে হবে কাউন্সিলের সামনে, এবং যারা সাক্ষাৎকার সন্তোষজনকভাবে দিতে পারবেন তাদের থেকে জাজ হবে। এই যে আপনার একটা ইলাবোরেট প্রক্রিয়া এবং সব মানে একটা অবজেক্টিভ ক্রাইটেরিয়া সেট আউট করা হলো। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই পুরাটা কিন্তু চমৎকার ইনোভেশন ছিল। এখন 25 জন জাজও এই আইনে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। প্রশ্ন হলো তাহলে এই সরকার এই আইনটা রাখতে চাইলেন না কেন? ওনারা কি কোনো ব্যাখ্যা দিয়েছিলেন যেটা আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে যে এই আইনের এই ত্রুটি ছিল, এই কারণে আমি এটাকে রাখলাম না? না, কোনো আমি ব্যাখ্যা দেখিনি। ওনারা বলেছেন আরো ভালো আইন করবেন। সেই ক্ষেত্রে এই আইনের দুর্বলতাটুকু বলা উচিত ছিল যে এই আইনের এই জায়গাতে দুর্বলতা আছে, আর আরো ভালো আইন যদি করতে চান এই সেশনে এটা করার সুযোগ ছিল, এখনো আছে। কারণ অনেকগুলা অধ্যাদেশ তো সংশোধনী সহ বিল আকারে এসছে। সেই ক্ষেত্রে এই আইনের যদি কোনো ধারাতে ওনাদের আপত্তি থাকতো তাহলে ওই সংশোধনী এনেই কিন্তু বিলগুলো উপস্থাপন করা যেত, কিন্তু ওনারা এটা করেননি। তো এখানে একটা বড় প্রশ্নবোধক থেকে গিয়েছে যে এই আইনে কি এমন ত্রুটি ছিল যেটার কারণে ওনারা এটাকে পছন্দ করলেন না, এটাকে আরো উন্নত করার প্রয়োজনীয়তা বোধ করলেন। Gen Z protest around the world, success or epic fail. তো বাংলাদেশ সবারই কি বলেছে তারা? আমাদেরকে এত আশ্বাস দেওয়ার সত্ত্বেও আমরা তো আশ্বস্ত হতে পারছি না, এমনকি বিদেশিরা আশ্বস্ত হতে পারছে না। বলছে বাংলাদেশ, what happened? Early starters, Gen Z scored its first revolution in 2024 when youthful demonstrators in Bangladesh kicked out the authoritarian scion of a political dynasty after a bloody crackdown. তারা এই যে আমাদের তরুণরা সেই কর্তৃত্ববাদী সরকারে বিতাড়িত করেছে। ওকে, what changed? তো তাদের কথা হলো a Nobel Peace Laureate was named interim leader, আমাদের প্রফেসর ইউনুসকে, but in elections in February voters brought back to power another party led by a scion of another political dynasty. যে আমাদের আরেকটা ওই যে পরিবারতন্ত্রের একটা উত্তরাধিকার আবার ক্ষমতা এসছে। It promised big change only to drag its feet on a reform charter that voters had overwhelmingly backed in a referendum. তো এটা তো আমরা তো অনেকের মধ্যে প্রশ্ন, আমাদের নাগরিকদের মধ্যে বিদেশিরা পর্যন্ত আশ্বস্ত হতে পারছে না আশ্বাস দেওয়া সত্ত্বেও। তো এটা নিয়ে আমরা আলোচনা করছি যে এই অধ্যাদেশগুলো বাতিল হয়েছে, তারা আশ্বাস দিয়েছে যে আরো ভালো অধ্যাদেশ করে আমাদের ভালো আইন দেবে, কিন্তু আমরা তবু আশ্বস্ত হতে পারছি না। এবং আপনারা হয়তো কেউ দেখেছেন আজকের খবরের কাগজে এসছে, আমি অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি। এই যে গত সেপ্টেম্বর মাসে একটা রায় দিয়েছে আমাদের হাইকোর্ট বিভাগ, এবং রায় বলেছে যে এটাতে গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয় জড়িত, অতএব এগুলো সুরাহা হওয়া দরকার। তো এগুলো যাতে সুরাহা হয়, আমি কিন্তু রায়টার বিরুদ্ধে আমি আদালতে যাইনি, এগুলো যাতে আপিলেট ডিভিশনে একমাত্র সুরাহা করতে পারে। তো সেখানে আমি গিয়েছি এবং একই সাথে যে বিভাগের সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে ওটা যেন স্থিতাবস্থা থাকে, সেই জন্য আমি আদালতে গিয়েছি। তো আপনারা যদি সোচ্চার হন, আপনারা যদি এর ব্যাপারে আপনাদের কণ্ঠ মিলান, তাহলে হয়তোবা আমরা বিচার বিভাগের মাধ্যমে আমরা এটা সুরাহা পাবো।